ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫ জন নিহত হয়েছেন। সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরিসুল ইসলামের প্রতিবেদন। বুধবার সকালে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বারামতি বিমানবন্দরের কাছে একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার শিকার হয়। ওই বিমানে ভ্রমণ করছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার সাথে ছিলেন নিরাপত্তা কর্মীরাও। যে দুর্ঘটনায় প্রাণ যায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী সহ বিমানের সব আরোহীর। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্রের জেলা পরিষদ নির্বাচনী প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা অজিত। সকাল ৮টা ১০ মিনিটের দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করে বিমানটি, কিন্তু আধা ঘন্টা পর বারামতি বিমানবন্দরে পৌঁছে নামার সময় দুর্ঘটনার শিকার হয়। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী আধা ঘন্টা পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পর পুড়ে ছাই হয়ে গেছে বিমানটি। এদিকে অজিত পাওয়ারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, অজিত পাওয়ার ছিলেন জনগণের নেতা। এই জননেতার অকাল মৃত্যু মর্মান্তিক এবং দুঃখজনক। এ সময় অজিত পাওয়ারের আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী। অরিসুল ইসলাম, ৭১। যুক্তরাজ্যে বেড়েছে অতি দারিদ্র্যের সংখ্যা। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের ব্রিটেনে দারিদ্রতা চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশটির প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্য সীমায় বাস করছে, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। রয়টার্স জানিয়েছে, অতি দারিদ্র্য বলতে বোঝানো হয়েছে এমন পরিবারকে যাদের বাসা ভাড়া বাদ দেওয়ার পর আয় যুক্তরাজ্যের মধ্যম আয়ের ৪০% নিচে। দুটি অপ্রাপ্তবয়স্ক সন্তান সহ কোনো দম্পতির ক্ষেত্রে এ আয়ের পরিমাণ বছরে প্রায় ১৬,৪০০ পাউন্ড। বর্তমানে ব্রিটেনে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরাও দারিদ্র্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে এই প্রতিবেদন নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমন পরিস্থিতিকে সমাজের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন দাতব্য সংগঠন বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। সংবাদ মাধ্যম এপির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। রাশিয়া থেকে পালিয়ে আসা ৩ বাংলাদেশির সাথে কথা বলেছে সংবাদ সংস্থাটি। তাদের বরাত দিয়ে এপি জানায়, মস্কো পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা কাগজে সই করানো হয়, যা পরে জানা যায় সামরিক চুক্তি। এরপর নানা প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা ইউক্রেনের রুশ বাহিনীর সঙ্গে শত শত বাংলাদেশিকে দেখার কথা বলেছেন। এপি বলছে, বাংলাদেশ সরকার ও রাশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে তাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি। ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে একটি ড্রোন প্রায় ২০০ যাত্রী বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো। এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না। গণমাধ্যমের খবরে বলা হয়, জ্বালানি অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার ফলে হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এই ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বোমা বর্ষণ চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল জুড়ে বয়ে যাওয়া তীব্র শীতকালীন ঝড়ে ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের ফলে কয়েক লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ওইসব অঞ্চলের অধিকাংশ এলাকার তাপমাত্রা ০ ডিগ্রির নিচে অবস্থান করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র জুড়ে গত শুক্রবার থেকে চলছে টানা তুষার ঝড়। ভারী তুষারপাতের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। 9,000-এর বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে এবং 5 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সোমবার থেকে তুষারপাত কমে এলেও তীব্র ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 10 জন তার শহরের। নগরীটিতে 8 বছরের মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। A number of those 7 New Yorkers who lost their lives had interactions with our shelter system in the past. এদিকে টেনেসি অঙ্গরাজ্যের 6,80,000 বাসিন্দার শহর ন্যাশভিলে 1,35,000-এরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে আছে। বুধবার থেকে নগরীটির তাপমাত্রা -14 ডিগ্রিরও নিচে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে এই শীতকালীন ঝড়জনিত কারণে মৃত্যুগুলো বরফ পরিষ্কার করার সময় হাইপোথার্মিয়া ও হৃদরোগজনিত কারণে ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে টেক্সাসের ডালাস শহর থেকে প্রায় 55 মাইল উত্তর পূর্বে 3 জন বরফ আচ্ছাদিত একটি পুকুরে পড়ে মারা যায় বলে স্থানীয় দমকল পরিষেবা জানিয়েছে। এছাড়া অস্টিন শহরে অতিরিক্ত ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় একজন। প্রায় 20 কোটি আমেরিকান অন্তত 1 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো না কোনো ধরনের শীতকালীন ঠান্ডাজনিত সতর্কতার মধ্যে আছেন। মনিরুজ্জামান বাবু, 71। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিজ অঙ্গরাজ্য মিনেসোটার মিনিয়াপলিসের টাউন হলে একটি সভা চলাকালে তার উপর তরল পদার্থ স্প্রে করেন এক ব্যক্তি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সভায় ইলহান ওমর যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই নিয়ে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে তরল পদার্থ স্প্রে করে। সাথে সাথে নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলে। তবে ইলহানের উপর ঠিক কী ধরনের তরল ছিটানো হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। এদিকে ঘটনার পর ইলহান ওমর এক এক্স বার্তায় জানান তিনি সুস্থ আছেন। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। মিনেসোটায় ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিরোধী অভিযানের রদ বদল হচ্ছে। মিনিয়াপলিস থেকে শীর্ষ অভিবাসন কর্মকর্তা অভিযানের কমান্ডার গ্রগরি বোভিনোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। আইসি কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স পেট্রি নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার মুখে অভিযানে এই রদবদল হচ্ছে। বেভিনোকে ক্যালিফোর্নিয়ায় তার আগের পদে ফিরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তিনি শিগগিরই অবসরে যেতে পারেন। বোভিনোর জায়গায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে মাঠ পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব নিচ্ছেন সীমান্ত সম্রাট টম হোম্যান। গত শনিবার দ্বিতীয় মার্কিনী অ্যালেক্স পেট্রি নিহতের পর বোভিনো দাবি করেছিলেন যে পেট্রি ফেডারেল এজেন্টদের নির্বিচারে হত্যা করতে চেয়েছিলেন। আত্মরক্ষার্থে অভিবাসন কর্মকর্তা গুলি ছুড়েছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও বিশ্লেষণে দেখা গেছে পেট্রির হাতে কোনো অস্ত্র ছিল না। তিনি কেবল ফোন দিয়ে কর্মকর্তাদের ভিডিও করছিলেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। আর এই বিতর্ক এবার উঠে এসেছে মার্কিন কংগ্রেস বাজেট আলোচনায়। অভিবাসন পুলিশ আইসির হাতে পরপর 2 নাগরিক নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়ন বিল আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেটর ডেমোক্র্যাট নেতারা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। মার্কিন অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসিই এর এক এজেন্ট মার্কিন নাগরিক অ্যালেক্স পেটিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রায় 1 বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী বিরোধী অভিযান শুরু হওয়ার পর মিনেসোটার মিনিয়াপলিসে এটা আইসিই এর দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত 7 জানুয়ারি অভিযান চালাতে গিয়ে রেনি নিকোল ম্যাকলিন গুড নামের 37 বছর বয়সী এক মার্কিন নারীকে তার গাড়ির ভেতর গুলি করে হত্যা করে এক আইসিই সদস্য। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন মতে ওই নারী কোনো অভিবাসী নয়। তার জন্ম যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশি কোনো অভিযোগে তার সংশ্লিষ্টতাও ছিল না। এরপরও ট্রাম্প প্রশাসন ওই নারীকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে অভিহিত করে, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। আমেরিকা জুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা মিনেসোটা থেকে আইসিই এজেন্টদের সরিয়ে নেয়ার দাবি জানান। এই বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই অ্যালেক্স পেটিকে হত্যা করা হয়। আর পরপর 2 মার্কিন নাগরিক হত্যার পর নড়েচড়ে বসেছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা।
সিনেটে রিপাবলিকানরা যখন হোমল্যান্ড সিকিউরিটি বাজেট পাশ করানোর জোর চেষ্টা করছেন, যেখানে বিতর্কিত আইসিই এর জন্য প্রায় $10 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, তখন সিনেটের ডেমোক্রেটিক নেতারা ঘোষণা দেন তারা কোনোভাবেই এই তহবিল বিলকে পাশ হতে দেবেন না যদি এতে আইসিই এর তহবিল বাড়ানো হয়। বর্তমানে সিনেটে ট্রাম্পের দল তথা রিপাবলিকানদের 53টি আসন আছে। বাজেটে পাশ করাতে তাদের অন্তত 60টি ভোট দরকার, অর্থাৎ বিলটি পাশ করাতে তাদের কিছু ডেমোক্রেটের সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্রেটদের বড় অংশ এই বিলের বিরুদ্ধে বলেই এখন রিপাবলিকানরা প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না। ফলে হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই এর তহবিল পাশ করার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে ডেমোক্রেটরা ডিএইচএসএ সংস্কার ও আইসিই এর নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিতে এই কঠোর অবস্থান নিচ্ছেন। শারমিন স্বপ্না, ৭১। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপকালে এ বিষয়ে তুলে ধরেন তিনি। এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফোন আলাপকালে পেজেশকিয়ান আঞ্চলিক নিরাপত্তা নষ্টের উদ্দেশ্যে চালানো অপতৎপরতার বিরুদ্ধেও সতর্ক বার্তা দেন। শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত প্রতিরোধে যে কোনো সহযোগিতা করতে ইরান প্রস্তুত বলে জানান দেশটির প্রেসিডেন্ট। এই সময় সৌদি যুবরাজ আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের বিরোধিতা করে রিয়াদ। তেহরানে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানান সৌদি যুবরাজ। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সব দেশের সাথে কাজ করার কথা জানান তিনি। ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল মালিকিকে মনোনীত করা হলে দেশটিকে আর কোনো সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ট্রাম্প লেখেন, নুরি আল মালিকের আগের শাসনামলে ইরাক দারিদ্র্য ও চরম বিশৃঙ্খলার মধ্যে ডুবে গিয়েছিল। এমন পরিস্থিতি আর ঘটতে দিতে চান না ট্রাম্প। 2006 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নুরি আল মালিকি। নতুন করে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট প্রধানমন্ত্রীর পদের জন্য আবারও মালিকির নাম ঘোষণা করে। বিষয়টি নজরে এলে ট্রাম্প এমন কড়া বার্তা দিলেন ইরাককে। রোমানিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত 7 গ্রিক নাগরিক নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার রোমানিয়ায় তিমিস কাউন্টির একটি মহাসড়কে একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গ্রিস থেকে মিনিবাসে করে ফ্রান্সে লিও শহরে ইউরোপা লিগের ম্যাচ দেখতে যাচ্ছিলেন সমর্থকরা। পথিমধ্যে মিনিবাসটি একটি ট্যাঙ্কারকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিসোতাকিস। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।